আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি যে প্রতিটি জীবদেহে একটি আত্মা আছে, কিন্তু এই আত্মাকে আমরা কেউ দেখতে পাই না। কিন্তু আত্মাকে কি সত্যিই দেখতে পাওয়া যায় না? বা আত্মাকে যদি দেখতেই না পাওয়া যায়, তাহলে আত্মার অস্তিত্ব মানব কেন? আর কেনই বা এই আত্মাকে দেখতে পাওয়া যায় না? এই প্রসঙ্গে স্বামী লোকেশ্বরানন্দ যে সুন্দর আলোচনা করেছেন তা অবশ্যই সকলকে ভাবিয়ে তুলবে এবং প্রত্যেককে প্রভাবিত করবে। এই আধ্যাত্মিক আলোচনা যা স্বামী লোকেশ্বরানন্দ সুন্দর উপমার মাধ্যমে প্রকাশ করেছেন তা আজকে আপনাদের কাছে তুলে ধরব। আলোচনা প্রসঙ্গে স্বামী লোকেশ্বরানন্দ বলছেন যে জনৈক শিষ্য গুরুকে আত্মা সম্পর্কে প্রশ্ন করছেন। তার উত্তরে গুরু নদীর উপমা দিয়ে বলছেন যে দেখো, নদীগুলি যখন নানা দিক থেকে প্রবাহিত হয়ে এসে সাগরে মিশে যায়, তখন আর তাদের পৃথক কোনো অস্তিত্ব থাকে না। তখন তারা, অর্থাৎ ওই নদীগুলো, সমুদ্র। কিন্তু তাদের মুক্তি হলো না তাতে। আবার সেই জল সূর্যের তাপে বাষ্প হলো, মেঘ হলো, সেই মেঘ বৃষ্টি হয়ে ফের নদী হলো, আবার তাদের সমুদ্রের দিকে ধেয়ে যাওয়া। আমরা যখন সুষুপ্তিতে থাকি, স্বামী লোকেশ্বরানন্দ বলছেন তার সেই গুরুর শিষ্যের গল্পের প্রসঙ্গে, সেই গুরুদেব তার শিষ্যকে বলছেন আর কি, যে আমরা যখন সুষুপ্তিতে থাকি তখন ওই সাগরে মেশার অবস্থা, তখন নিজেদের পৃথক অস্তিত্বের কথা কিছুই আর মনে থাকে না। কিন্তু যেই জাগলাম অমনি আমাদের আমিত্ব ফিরে এলো। যেমন বাঘ যখন ঘুমায় তখন সে শান্ত, কিন্তু যেই তার নিদ্রা ভাঙল অমনি সে ভয়ানক বাঘের চরিত্র ফিরে পেল। সেই রকম আমরাও যখন সুষুপ্তিতে থাকি বা সুষুপ্তি থেকে উঠি, তখন আবার আমরা যে কে সেই, তার কারণ সুষুপ্তিতে অজ্ঞানতা যায় না। কিন্তু এই দৃষ্টান্ত শিষ্যের মাথায় ঢুকল না। তখন শিষ্যের দ্বারা আবার অনুরুদ্ধ হয়ে গুরু তাই বোঝাচ্ছেন যে দেখো, কার্য আর কারণ, কজ আর ইফেক্ট, কারণই কার্য হচ্ছে। এই কারণটা হলো সূক্ষ্ম, আত্মা হলো সেই কারণ। তাই আমাদের ইন্দ্রিয় দিয়ে তাকে দেখা যায় না, কিন্তু দেখা না গেলেও তাকে বোঝার উপায় আছে। তিনি যে সর্বব্যাপী, তিনিই যে সূক্ষ্মতম থেকে স্থূল কার্যতে পরিণত হয়েছেন তা বেশ বোঝা যায়। কিন্তু কি করে? গুরু এবার শিষ্যকে একটি বট ফল আনতে বললেন। শিষ্য তা নিয়ে এলে গুরুদেব বললেন, ওর থেকে ছোট্ট একটি বীজ বের করো দেখি। বীজ বের করা হলে গুরু আবার বললেন, ওই বীজটিকে ভাঙো দেখি। ভাঙা হলে গুরু শিষ্যকে জিজ্ঞাসা করলেন, এবার কি দেখছো? শিষ্য বললেন, ভগবান, কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। গুরু তখন বললেন, ঠিক বলেছ, এত সূক্ষ্ম এই বীজ যে চোখে দেখাই যায় না, কিন্তু মাটিতে পড়লে এই বীজই ডালপালা যুক্ত একটি বিশাল বটগাছে পরিণত হবে। আত্মাও ওই রকম সূক্ষ্মতম বলে দৃষ্টিকার্য নন, কিন্তু তার থেকেই দৃষ্টিকার্য বটবৃক্ষের মতো সংসার বেরিয়েছে। অতএব আত্মা সূক্ষ্মতম, তিনি সমভাবে সর্বত্র রয়েছেন এবং তুমি সেই আত্মা, তত্ত্বমসি শ্বেতকেতু। এই সূক্ষ্ম তত্ত্ব
শিষ্যের বোধগম্য হলো না। তখন শিষ্য ভাবলেন, সর্বব্যাপী অথচ দেখা যাবে না, তা কি করে হয়? তাই তিনি গুরুকে আবার বুঝিয়ে বলতে বললেন। গুরু তখন শিষ্যকে বললেন, আচ্ছা, তুমি একটু নুন আর 1 গ্লাস জল আনো দেখি। শিষ্য সেগুলো নিয়ে এলে গুরু নুনটি গ্লাসে ঢেলে দিলেন। পরের দিন শিষ্য এলে গুরু তাকে গ্লাসটি দিয়ে বললেন, তোমার নুনটা কোথায় গেল খুঁজে বের করো দেখি। শিষ্য গ্লাসের জলটা খানিকক্ষণ ঘুঁটলেন, কিন্তু নুন কোথায়? শিষ্য নুন আর খুঁজে পাচ্ছেন না। তখন গুরু বললেন, জলটা একটু মুখে দিয়ে দেখো। তখন শিষ্য দেখলেন, উমা, সত্যিই তো সমস্ত জলটাই নোনতা, অর্থাৎ সমস্ত জলেই নুনটা মিশে রয়েছে। নুনকে আর জল থেকে পৃথক করা যাচ্ছে না। গুরু তখন বললেন, আত্মাও ওই রকমভাবে আমাদের মধ্যে সব কিছুর মধ্যেই মিশে আছেন। তাকে খালি চোখে দেখা যায় না, তবে বোঝার উপায় আছে। আর কি সেই উপায়? তার স্বাদ গ্রহণ করা, অনুভব করা। আর এর জন্য শ্রদ্ধা দরকার, গুরুবাক্যে বিশ্বাস দরকার, মনের উপর কর্তৃত্ব দরকার, সংযম দরকার। তবেই হবে, না হলে শুধু বই পড়ে এই আত্মতত্ত্ব উপলব্ধি করা অসম্ভব। তাহলে বন্ধুরা, স্বামী লোকেশ্বরানন্দ আত্মা সম্বন্ধে যে সুন্দর আলোচনা করেছেন, যে আত্মাকে দেখা যায় না কেন, কিন্তু কিভাবে আত্মাকে অনুভব করা যায়, সেই সুন্দর আলোচনা আজ আপনাদের কাছে উপস্থাপিত করলাম। এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, আপনাকে যদি সমৃদ্ধ করে থাকে এই আলোচনা, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। আর এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।